এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে বিজ্ঞানীরা বলছেন নতুন ধরনের করোনা ভাইরাসের চিকিৎসায় আলাদা ব্যবস্থার প্রয়োজন নেই। প্রথমে গুম এবং পরে কারাগারে আটক ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল 9 মাস পর বাড়ি ফিরেছেন তার ছেলে। আমরা এখন অবশ্যই খুশি আমরা, কিন্তু আসলে এত লম্বা সময়ের এই যে আমাদের ভোগান্তিটা, এটাই তো আসলে হওয়ার কথা ছিল না। তো সব মিলে এতদিনে কষ্ট গেল, কিন্তু আমরা তো খুশি যে সে আজকে বাসায় আসলো। ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তির বিস্তারিত ইইউ জোটের 27টি সদস্য দেশকে জানানো হচ্ছে। কেমন গেছে করোনা ভাইরাসে বিপর্যস্ত বাংলাদেশের বিদায়ী বছর, শুনবেন বিশেষ প্রতিবেদন। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর বিজ্ঞানীরা বলছেন এর চিকিৎসার জন্য নতুন কোনো ব্যবস্থার দরকার নেই। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গতকাল বৃহস্পতিবার নতুন এই ধরন বা স্ট্রেইনের কথা জানায়। গবেষকরা বলছেন করোনা ভাইরাসের গতি প্রকৃতিতে বড় ধরনের কোনো পরিবর্তন না হলে এই ভাইরাসের জন্য যে টিকা আবিষ্কার হয়েছে তাতেই কাজ হবে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন ফারহানা পারভিন। বিজ্ঞানীরা বলছেন যে কোনো ভাইরাস সময়ের সাথে সাথে তাদের ধরন, গতি প্রকৃতি পরিবর্তন করে, এটাই স্বাভাবিক। অন্যান্য ভাইরাসের মতো করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়া তারই ধারাবাহিকতা। বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা, যিনি বাংলাদেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছিলেন, তিনি বলছিলেন আগের মতোই হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে কিন্তু বিজ্ঞানীরাও কিছু করতে পারবেন না, ডক্টররাও কিছু করতে পারবেন। একটা মাত্র করে যে যখন আসবে এই স্ট্রেইনটা আমাদের দেশে, তখনও কিন্তু আমাকে মাস্ক পরেই তাদের আমাকে প্রতিরোধ করতে হবে। যদি সেটা নাও আসে তাহলেও কিন্তু আমাকে মাস্ক পরেই প্রতিরোধ করতে হবে। তো আমাদের প্রত্যেকেরই কাজ হবে যে এখনো ব্রিটিশ যেই স্ট্রেইনটা আছে সেটা আমাদের কাছে আসেনি, কিন্তু সেটা আসার আগে থেকেই আমাদের নিজেদেরকে সাবধান হওয়া উচিত। বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গতকাল জানিয়েছে 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে তারা 5টিতেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরন পেয়েছেন। পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান জানিয়েছেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসের পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল আছে। তবে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা ড. সমীর কুমার সাহা বলছেন, যুক্তরাজ্যের সাথে এই নতুন ধরনের কোনো মিল নেই। ইউকেতে হচ্ছে সেটার সাথে যে স্ট্রেনগুলো আমরা বলেছি যে কাছাকাছি আছে বা একদম বোধহয় সম্পর্কিত, এরকম কোনো ব্যাপার নেই। যেই স্ট্রেনটা ইউকেতে আছে সেরকম স্ট্রেন, যতগুলো স্ট্রেন এই পর্যন্ত আমরা সিকোয়েন্সিং করেছি, মানে আমরা মিনস বাংলাদেশের সবাই মিলে যে সিকোয়েন্সিংটা করেছি, সেগুলো যখন আপলোড করা হয়েছে জিএসআইডিতে, সেখানে কিন্তু কোনোভাবেই আমার এটার সাথে কোনো মিল নেই। করোনা ভাইরাসের নতুন ধরন পাওয়া নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, দেশে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেইন বা ধরন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নতুন এই ধরন বা প্রতিরোধ করার জন্য কি করছে কর্তৃপক্ষ? ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর হোসেন বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বিমানবন্দরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখন চিকিৎসার ব্যাপারে আসলে তেমন কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আমরা যদি একটা জিনিস দেখি যে আমাদের এয়ারপোর্টে যখন আসে আমরা PCR নেগেটিভ নিয়ে আসতে বলছি। আসার পরেও যারা ইংল্যান্ড থেকে আসবে তাদের জন্য আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি। তাদেরকে আলাদা লাইনে নিয়ে তাদেরকে আবার মেডিকেল চেক আপ করছি, এবং যাদের PCR সার্টিফিকেট নাই তাদেরকে আমরা কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে 7 দিন রেখে তারপরে PCR পরীক্ষা করে তারপরে বাড়ি যাওয়ার পারমিশন দেব।
নতুন এই স্ট্রেনের খবর এমন এক সময়ে আসলো যখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে এবং কয়েকটা দেশ ইতিমধ্যে সাধারণ জনগণকে দেয়া শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এই টিকা নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে কতটা কাজ করবে? ডক্টর সমীর কুমার সাহা বলছিলেন, বড় ধরনের মিউটেশন বা পরিবর্তন না হলে নতুন ধরনের এই ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতিমধ্যে আবিষ্কার হওয়া টিকায় কাজ করবে বলে তিনি জানিয়েছেন। সায়েন্টিফিক্যালি আমরা অনেকে আরেকটা ভয় আমাদের মধ্যে আসছে যে হয়তোবা এই স্ট্রেইনটা যদি আমাদের কাছে আসে তাহলে হয়তোবা ভ্যাকসিনটা কাজ করবে না। সেটাও কিন্তু খুব একটা আমাদের কনসার্ন হওয়া উচিত না, বা সেজন্য আমরা নিজেরা কোনোদিনই আতঙ্কিত হব না। তার কারণ যে এটা সহজে কোনো একটা এরকম হবে না যে কোনো টিকা এটার জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ হবে, যে এই ভ্যাকসিনটাকে, এই জীবাণুটাকে মারার জন্য। খুবই সুদূর পরাহত হতে পারে, যে হয়তোবা কিছুটা দুর্বল করে দিতে পারে, বাট সেটা অনেক সুদূর পরাহত। যুক্তরাজ্যে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটির সাথে বিমান চলাচল বন্ধ করেছে কয়েকটি দেশ। এমন সময়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে একটি বিমান প্রায় 200-র মতো যাত্রী নিয়ে বাংলাদেশের সিলেটে অবতরণ করলে অনেকেই প্রশ্ন তোলেন। তবে আইইডিসিআর বলছে তাদের কাছে স্বাস্থ্যের সনদপত্র ছিল, এছাড়া তাদেরকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফারহানা পারভিন। বাংলাদেশে ঢাকার একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল প্রায় 9 মাস পর অবশেষে আজ বাড়ি ফিরেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে 3টি মামলায় হাইকোর্টে জামিন পাওয়ার পর আজ তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে মিস্টার কাজল প্রথমে নিখোঁজ এবং পরে কারাগারে থাকার পর মুক্তি পেয়ে মুখ খুলেননি। তার ছেলে মনোরম পলক বিবিসি বাংলাকে জানিয়েছেন, তার বাবা এখনও মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত। সাংবাদিক নেতাদের অনেকে বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করার নামে হয়রানি করার ঘটনা দেশে এবং বিদেশে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল পুরনো ঢাকার বাসা থেকে বের হয়েই নিখোঁজ হয়েছিলেন গত 10ই মার্চ। প্রায় 2 মাস পর তাকে পাওয়া গিয়েছিল যশোরের বেনাপোল সীমান্তের কাছে। তখন পুলিশ তার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনে 3টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছিল। মিস্টার কাজল যেদিন নিখোঁজ হয়েছিলেন, এর আগেই তার বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর এবং যুবলীগের 2 জন নেত্রী মামলা 3টি দায়ের করেছিলেন। গত কয়েকদিনে হাইকোর্ট সবকটি মামলায় তাকে জামিন দেয়। শেষ পর্যন্ত আজ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মিস্টার কাজল মুক্তি পান। তার ছেলে মনোরম পলক বলেছেন, তার বাবা মানসিকভাবে বিপর্যস্ত এবং শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন বিশ্রামে থাকবেন। উনি শারীরিকভাবে খুবই দুর্বল, এখনো মানসিকভাবে আর কি বিপর্যস্ত, শারীরিকভাবে খুবই দুর্বল। এত প্রায় 9 মাস হয়ে গেল, 9 মাস পরে আজকে বাসায় ছিল প্রথম। আমরা এখন অবশ্যই খুশি আমরা, কিন্তু আসলে এত এই লম্বা সময়ের এই যে আমাদের ভোগান্তিটা, এটাই তো আসলে হওয়ার কথা ছিল না। তো সব মিলে এতদিনে কষ্ট গেল, কিন্তু আমরা তো খুশি যে সে আজকে বাসায় আসলো। শফিকুল ইসলাম কাজলের নিখোঁজ হওয়া এবং পরে গ্রেপ্তারের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছিল। এমনকি মিস্টার কাজলের 2 হাত পেছনে দিয়ে পুলিশের হাতকড়া পরানোর ছবি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। এখন জামিনে মুক্তি পাওয়ার পর মিস্টার কাজল মুখ খোলেননি। মনোরম পলক বলেছেন, তার বাবা এখন কথা বলার মতো অবস্থায় নেই, তিনি সুস্থ হয়ে উঠলে তখন কথা বলতে পারেন। দেশে এর আগেও বিভিন্ন সময় যারা নিখোঁজ হয়েছেন তাদের অনেককেই জীবিত পাওয়া গেছে, কিন্তু তারা দীর্ঘ সময় পরও জনসমক্ষে তাদের নিখোঁজ হওয়া নিয়ে কোনো কথা বলেননি। এর পেছনে ভয়ভীতি দেখানোর বিষয় থাকতে পারে বলে মনে করেন মানবাধিকার কর্মী এলিনা খান। ধরেন উনি বের হয়েছেন, তার আগে ছিল বেলার যে নির্বাহী পরিচালক, তার হাজবেন্ড, তারপরে ধরেন ফরাদ মাজহার, বা তার আগেও অনেকে বের হয়েছে। তো এরকম সবাই যখন বের হয়ে এসে কথা বলে না, তারা তো নিজেরা কোথাও যায় না, তাদেরকে কোথাও নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া হয় বা এটা নিয়ে যখন ধরেন বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে যখন প্রেশার ক্রিয়েট হয়, তো সেই জায়গাগুলো থেকে যখন তাদেরকে ছাড়া হয় বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, হয়তো বা 2টো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে তাদেরকে সেই সময় ছাড়ার আগেই ভয় ভীতি দেখানো হয়, অথবা তখন তার কাছে মনে হয় যে আমি যদি আবার বলি তাহলে খুব ভয়ঙ্কর অবস্থা হতে পারে, তখন সে এখান থেকে নিজেকে সরিয়ে রাখে, অথবা তার পরিবারও তখন চায় না যে এটা নিয়ে তার আর মুখ খুলুক, দরকার নেই, যা হয়েছে মানুষ ফিরে এসে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মিস্টার কাজলের ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা না থাকার অভিযোগও তুলেছিল। মনোরম পলক তার বাবা মিস্টার কাজলের নিখোঁজ হওয়ার পর থেকেই আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনও করেছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও আন্দোলনে নেমেছিল। সাংবাদিকদের অন্যতম একজন নেতা এবং
এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার মধ্যে প্রত্যেককে নিজে থেকেই একটা সীমারেখা যেমন ব্যবহার করতে হবে, একই সাথে কাউকে হয়রানি করাও কাম্য নয় বলে তিনি মনে করেন। কাজলকে যখন গ্রেফতার করা হয় আইসিটি মামলায়, তার কিছু বক্তব্য এবং কিছু আপত্তিকর সেগুলো নিয়ে, তারপরে যেটি হচ্ছে যে তার উপরে যে ধরনের চ্যালেঞ্জের মুখে তাকে পড়তে হয়েছে, এটি আমি মনে করি যে যদি স্বচ্ছতা থাকতো তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা অ্যাভয়েড করা যেত। তবে আমরা সবাই বিশ্বাস করি যে মত প্রকাশের স্বাধীনতা আছে, থাকবে, এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যেও আবার কতগুলো সীমারেখা প্রত্যেককে ব্যবহার করতে হবে। আবার প্রশাসনে যারা আছে তাদেরও মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করার নামে কোনোভাবে হয়রানি করাটা এটিও কিন্তু কাম্য নয়। এদিকে এখন সাংবাদিক মিস্টার কাজলের পরিবার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করছে। কাদের কল্লোল, ঢাকা থেকে। আগামীকালের ফোন ইনের বিষয়টি জানিয়ে দিচ্ছে। একটু আগেই শুনছিলেন যে নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, কিন্তু এ থেকে নিজেকে ও পরিবারের সবাইকে রক্ষা করতে আপনি কি করতে পারেন, এ নিয়েই হবে শনিবারের ফোন ইন। যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে ফোন বা SMS করে আপনার নাম এবং ফোন নম্বর জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মানসী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে যে চূড়ান্ত বোঝাপড়া হয়েছে সে ব্যাপারে ইইউ জোটের ২৭টি সদস্য দেশের রাষ্ট্রদূতদের আজ জানানো হচ্ছে। গত প্রায় এক বছর ধরে ইইউ জোটের পক্ষে যিনি মীমাংসায় নেতৃত্ব দিয়েছেন সেই মিশেল বার্নিয়ে চুক্তির বিস্তারিত রাষ্ট্রদূতদের জানাবেন। জোটের সব সদস্য দেশের পার্লামেন্টকে এই চুক্তিটি এখন অনুমোদন করতে হবে। ব্রিটিশ পার্লামেন্টে এটির অনুমোদনের জন্য ডিসেম্বরের ৩০ তারিখে অধিবেশন ডাকা হয়েছে। জাপানে নারীদের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় নিয়ে আসার সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সরকার লক্ষ্যে পৌঁছানোর মেয়াদ বাড়িয়েছে। এবছর লক্ষ্যমাত্রার মাত্র অর্ধেক অর্জিত হয়েছে। প্রায় ২০ বছর জাপান সরকার ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে কমপক্ষে ৩০% নারী নিয়োগের লক্ষ্যমাত্রা নেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য প্রায় $240 কোটি সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছেন। নতুন কিছু কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের চলমান আন্দোলনের মধ্যেই মিস্টার মোদী এই ঘোষণা দিলেন। মিস্টার মোদী বলেন, নতুন আইনগুলো নিয়ে বিরোধীরা কৃষকদের বিভ্রান্ত করছে। রাশিয়ার পুলিশ দেশটির একজন বিরোধী নেতা আলেক্সি নাভালনির এক সহযোগীর বাড়িতে অভিযান চালিয়েছে। বলা হচ্ছে লিউবভ সোবল নামের এই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে। মিস্টার নাভালনির সমর্থকরা বলছেন তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের সঙ্গে সম্পর্ক আছে বলে বলা হচ্ছে এমন 6 জন যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসিয়াফের কাছে এই হামলা চালানো হয়। তবে নিহতরা ইরানের সৈন্য নাকি তাদের সমর্থনপুষ্ট মিলিশিয়া তা পরিষ্কার নয়। প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের খামার বাড়ি নেভারল্যান্ডের জন্য $10 কোটি যে দাম হাঁকা হয়েছিল তার 1/4 দামে সেটি বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। মাইকেল জ্যাকসনের সাবেক বন্ধু রন বার্কলের একজন মুখপাত্র জানান, তিনি সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় অবস্থিত এই বাড়ি $2,20,00,000 কিনেছেন। মাইকেল জ্যাকসন এই খামারকে একটি বিনোদন কমপ্লেক্সে রূপান্তরিত করেছিলেন। মানসী বড়ুয়া। 2020 সাল করোনা ভাইরাস মহামারীর কারণে স্থবির এক বছর। সারা বিশ্বের মতো বাংলাদেশকেও বিপর্যস্ত করেছে এই ভাইরাস। সরকারের ঘোষণা করা মুজিব বর্ষের ব্যাপক আয়োজন পুনর্বিন্যাস করতে হয় এই ভাইরাসের কারণে। এর সাথে বছর জুড়ে কয়েকটি ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ হয়েছে মানুষ। দাবির মুখে এই অপরাধের সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করতে হয়েছে। তাছাড়া মেজর সিনহার হত্যাকাণ্ড বদলে দেয় একটি জেলার পুলিশ প্রশাসনের চিত্র। বছর শেষে ভাস্কর্য ইস্যুতে কঠোর অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ইসলামপন্থী দলগুলো। 2020 সালের এমন নানা উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এবারে ফারহানা পারভিনের বিশেষ প্রতিবেদন। বছরের শুরুতেই মানুষকে হতবাক করে দেয় করোনা ভাইরাস মহামারী। চীন থেকে শুরু হয়ে এক এক করে দেশে দেশে যখন ছড়িয়ে পড়ছিল, তখন বাংলাদেশের মানুষ উৎকণ্ঠায় ছিল কবে বাংলাদেশে শনাক্তের খবর পাওয়া যাবে।
মার্চের সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর খবর। আমরা এতদিন যে কথাটা বলেছি আজকে আর তা বলতে পারছি না। আমরা আমাদের এই সার্ভিলেন্স পদ্ধতির মধ্য দিয়ে এবং আমরা যে হটলাইন বিভিন্ন সার্ভিলেন্সগুলো করছিলাম তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। আমরা যে 3 জন রোগী শনাক্ত করেছি তার মধ্যে আমি বেসিক তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি, 1 জন মহিলা, 2 জন পুরুষ। এরপর শুরু হয় মানুষের মনে ভয়, আতঙ্ক, সঙ্গে বিভ্রান্তি। সরকার সাধারণ ছুটি ঘোষণা করে, বেশি সংক্রমিত এলাকায় লকডাউন করা হয়, সব ধরনের পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এরপরে দফায় দফায় পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের তরফ থেকে করণীয় সম্পর্কে ঘোষণা এসেছে। বেড়েছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। টিকা আবিষ্কার হলেও এখনও পর্যন্ত বাংলাদেশে আসেনি। মানুষের কাছে একমাত্র সাবধান থাকার অংশ হিসেবে বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা আর মুখে মাস্ক পরা এটাই করণীয়। মানুষের কাছে এই ভাইরাস বিরাট আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এই মার্চ মাসেই বাংলাদেশ সরকারের ঘোষণা করা মুজিব বর্ষ বিপুল আয়োজন নিয়ে শুরু হওয়ার কথা ছিল। 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 17 মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করে সরকার। দেশে বিদেশে ব্যাপকভাবে আয়োজনের প্রস্তুতি ছিল সরকারের। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড কামাল আব্দুল নাসের চৌধুরী বিবিসি বাংলাকে জানান, তাদের ব্যাপক প্রস্তুতির পরও করোনা ভাইরাসের কারণে সেটাকে কিভাবে পুনর্বিনাশ করার প্রয়োজন হয়েছে। কোভিড মহামারীর কারণে আসলে পুরো বিষয়টাকে আমাদের পুনর্বিন্যস্ত করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয় কমিটি সভা ডেকে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আসলে বঙ্গবন্ধু তো সারা জীবন রাজনীতি করেছেন সাধারণ মানুষের জন্য, তো এই সময়টাতে আসলে স্বাস্থ্য ঝুঁকি যাতে না হয় সেজন্য প্রোগ্রামটাকে পুনর্বিন্যস্ত করার জন্য বলা হয়েছিল। তাহলে আমরা লক্ষাধিক লোকের সমাগম এবং সারা পৃথিবী থেকে বহু গেস্ট আসতেন, খারাপ লাগা তো অবশ্যই আছে, কিন্তু আমরা আসলে সিচুয়েশনের সঙ্গে যেহেতু আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয়েছে এবং পুরো বিষয়টাকে আসলে আমরা চাইনি যে জনগণের ক্ষতি হোক। তো এরপরে যেটা হলো যে আমরা এটা অনলাইনে এবং টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতেই আসলে সবাই দেখেছে, সবাই প্রত্যক্ষ করেছে। আমরা যেভাবে চেয়েছিলাম সারা পৃথিবীর সঙ্গে আমরা কানেক্ট করতে, সেটা আমাদের হয়েছে, কিন্তু আমরা জনসমাগম করে করতে পারিনি। এটা আসলে এটা কোভিড মহামারীর অবস্থার কারণে আমাদেরকে মেনে নিতে হয়েছে অবস্থাটা। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সময় বৃদ্ধি করেছেন, আপনারা এটা জানেন বোধহয়, যে সেটা 16ই ডিসেম্বর পর্যন্ত আগামী বছরে। তো আমরা আশা করছি আমরা যে প্রোগ্রামগুলি আমরা সেভাবে করতে পারিনি, সামনের দিনে নতুন অবস্থা যখন উন্নতি ঘটবে আমরা নিশ্চয়ই আরো অনেক উদ্দীপনার মধ্যে আমাদের কিছু কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারব। করোনা ভাইরাসের কারণে একই মাসে আরেকটি ঘটনা ঘটে। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত 2টি দুর্নীতির মামলায় 17 বছরের সাজা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাভোগ করছিলেন। 2 বছরের বেশি সময় কারাভোগের পর এই করোনা ভাইরাস সংক্রমণকালে তাকে কারাভোগ স্থগিত করে মুক্তি দেওয়া হয়। খালেদা জিয়ার মুক্তির পর তার বোন সেলিমা ইসলাম বলেছেন, তাদের আবেদনের পাশাপাশি করোনা ভাইরাস পরিস্থিতি তার মুক্তির বিষয়টি ত্বরান্বিত করেছে বলে তারা মনে করেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী বছর অর্থাৎ 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকার কথা ঘোষণা করেছে সরকার। বছর জুড়ে কয়েকটি ধর্ষণের ঘটনায় মানুষ ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। বছরের শুরুতে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিবিসিকে ওই ছাত্রী বলেন, সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন, উদ্দেশ্য একসাথে পরীক্ষার প্রস্তুতি নেবেন। সন্ধ্যা 7টার দিকে তিনি কুর্মিটোলা এলাকায় বাস থেকে নামেন। সেখান থেকেই অজ্ঞাত এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই জ্ঞান হারান ছাত্রীটি। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান ফিরে পান তিনি এবং আবার জ্ঞান হারান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটে সেপ্টেম্বরের দিকে। অক্টোবরে সোশ্যাল মিডিয়াতে 1.5 মিনিটের একটা ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়, আর মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনার বিচার দাবি করে। পুলিশ জানায়, মাসখানেক আগে উপজেলায় স্থানীয় কয়েকজন যুবক ওই গৃহবধূকে নির্যাতন করে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলছিলেন, 10 বছর ধরে তারা প্রায় 30টি ধর্ষণের মামলায় আইনি সহায়তা দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ মামলাই বিচার শেষ করা যায়নি বলে তিনি উল্লেখ করেছেন। সমস্যাটা হচ্ছে তদন্ত যিনি করছেন তিনি
তদন্তে সময় লাগাচ্ছেন, তিনি অনেকবার সময় নিয়ে তারপরে হয়তোবা চার্জশিট দিচ্ছেন কোর্টে, যেটা চার্জশিট দিলে পরে কোর্টে মামলাটা শুরু হয়, সাক্ষ্য নেওয়া শুরু হয়। কিন্তু সাক্ষ্য নেবার সময় শুরু হয় সবচেয়ে বেশি বিড়ম্বনা। যিনি ভিকটিম তার সাক্ষ্য তো একটা ভাইটাল সাক্ষ্য, তিনি দেওয়ার পরেও আরো অনেকজনের, যিনি মেডিকেল করেছেন তার সাক্ষী, সেই ডাক্তারের সাক্ষ্য দিতে হয়, যিনি ম্যাজিস্ট্রেট, যিনি জবানবন্দি গ্রহণ করেছেন তার সাক্ষ্য লাগে। সাক্ষীদেরকে আনার কোনো ব্যবস্থা নাই, সাক্ষীদের সুরক্ষা দেবার কোনো ব্যবস্থা নাই। এমনকি দিনের পর দিন যারা সরকারি কর্মকর্তা, যেমন আইও, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, যিনারাও আসতে কিন্তু অনেক গাফিলতি। এইখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নাই, এবং গাফিলতির কারণে শুধু দেরি হয় না, প্রসিকিউশনের গাফিলতির কারণে মামলার সবল দিকগুলোকে তুলে ধরা ঠিকমতো সম্ভব হয় না। এক একটা মামলার রায় পেতে সময় লাগে 12 বছর, কোনোটার 10 বছর। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণী ধর্ষণের ঘটনায় সিলেট শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষ। সিলেটের টিলাগড় এলাকার এমসি কলেজের গেটের সামনে থেকে ওই তরুণীকে তুলে নিয়ে যায় কয়েকজন। ওই তরুণী তার স্বামীর সাথে একটি গাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তরুণীর স্বামী এজাহারে উল্লেখ করেন, তার স্ত্রীকে যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তখন দুই ব্যক্তি তাকে গাড়িতে আটক করে রাখে। বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলনের মুখে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী এনে অধ্যাদেশের মাধ্যমে তা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। বছরের আলোচিত ঘটনার মধ্যে একটি হত্যাকাণ্ড পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক রদবদল ঘটায়। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান 31 জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন। হত্যার অভিযোগে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। এদের মধ্যে 14 জনকেই গ্রেফতার করা হয়েছে এবং তারা এখন কারাগারে রয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সংবাদ সম্মেলন করে জানান, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। ওসি প্রদীপ তাদেরকে সরাসরি হুমকি প্রদান করেন এই কাজটি থেকে বিরত থাকার জন্য। মূলত ওসি প্রদীপের প্রত্যক্ষ ষড়যন্ত্রে মূলত দুটি কারণে এই পরিকল্পনাটি ওসি প্রদীপ গ্রহণ করে থাকে। একটি বিষয়, সেটি হচ্ছে ওসি প্রদীপের যে বাণিজ্য, যে নিজস্ব একটি অভয়াশ্রম তৈরি করেছিলেন টেকনাফে, সেই অভয়াশ্রমকে প্রতিবন্ধকতা তৈরি করা, এবং এ সকল বিষয়ে যেহেতু মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান সম্মুখভাবে জেনে ফেলেছিলেন, এই বিষয়টি যাতে কর্তৃপক্ষকে না জানান, এই দুটি বিষয়ের কে সামনে রেখে ওসি প্রদীপ তাদেরকে প্রত্যক্ষ হুমকি প্রদান করে। কিন্তু মেজর অবসক্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং তার সহযোগীগণ ইউটিউব চ্যানেলের কাজ এবং তাদের ধারাবাহিকতা বজায় রাখেন। ফলশ্রুতিতে ইন্সপেক্টর লিয়াকত এবং ওসি প্রদীপ সহ অন্যান্য সোর্স সহ এই ধরনের একটি ন্যাক্কারজনক ষড়যন্ত্রে লিপ্ত হন। মেজর সিনহা হত্যার পর পুলিশ এবং সেনাপ্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাদের দুই বাহিনীর পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হয়। নিরাপত্তা বিশ্লেষকরা প্রশ্ন তোলেন, দুই বাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে কিনা। এই ঘটনায় কক্সবাজার জেলায় পুরো পুলিশ প্রশাসনে রদবদল করা হয়। লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় হতবাক করে মানুষকে। পাটগ্রামে শহীদুন নবী জুয়েল নামে ওই ব্যক্তির নামে ধর্ম অবমাননার অভিযোগ এনে শত শত মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়। এই নৃশংস ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিহত শহীদুন নবী জুয়েল তার এক বন্ধু পাটগ্রাম উপজেলার বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদে গেলে তাদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুসল্লিরা তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মারধর শুরু করে বলে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন মসজিদটির খাদেম। স্থানীয় প্রশাসন ওই দুইজনকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের অফিসে নিয়ে রাখলেও বাইরে হাজার হাজার মানুষ জমে যায় এবং দরজা ভেঙে দেয়াল টপকে ভেতরে ঢুকে পুনরায় মারধর শুরু করে। পুলিশ একজনকে উদ্ধার করতে পারলেও উত্তেজিত জনতা মিস্টার জুয়েলকে বেধড়ক পেটাতে শুরু করে। পরে তার মরদেহ মহাসড়ক পর্যন্ত টেনে নিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। করোনা ভাইরাসের কারণে সব খাতে নেতিবাচক প্রভাব পড়লেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ইতিবাচক। অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত 2019-20 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের অর্থাৎ জিডিপির প্রবৃদ্ধি
5.24% অর্জিত হয়েছে। স্থির মূল্যে এই জিডিপির আকার দাঁড়িয়েছে 27,96,378 কোটি টাকা, আর মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে $2,064 উন্নীত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাথমিক এই তথ্য প্রকাশ করেছে। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের প্রকোপে অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়েছে, সেখানে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ইতিবাচক থাকার কারণ হিসেবে কয়েকটি বিষয়কে উল্লেখ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। একটা বড় ভূমিকা আমাদের অর্থনীতির অনেক স্থবিরতার মধ্যে, সেটা হচ্ছে আমাদের কৃষি খাত। আমরা দেখেছি যে এই সময়ও কিন্তু করোনার সময়ও যে মার্চ এপ্রিল মাসে আমাদের বোরো ধান ওঠার সময় ছিল, সেটা আমাদের প্রধান খাদ্যশস্য। সেই সময় কিন্তু খুব দ্রুততার সাথে আমরা ব্যবস্থা নিয়েছি যাতে যতই লকডাউন থাকুক ধান কাটার শ্রমিকরা যেন তাদের মাঠে যেতে পারেন, শ্রমিকের যোগান যেন হয়। বিশেষ ব্যবস্থায় হাওড় এলাকায় কিন্তু শ্রমিকদেরকে নিয়েও যাওয়া হয়েছে। ফলে আমাদের ওই কৃষি খাতের এই যে একটা ভূমিকা, কৃষি খাতের আমরা সঠিক পলিসি যথাসময়ে নিয়েছি এবং কৃষি খাতে কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এই সময় আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে। তার পাশাপাশি আমাদের বলবো যে অসম্ভব জনগণের একটা রেজিলিয়েন্স আছে, এবং সেটা হচ্ছে যে তারা শত দুর্যোগেও আসলে এই যে জীবন জীবিকার জন্য তারা কাজ করতে পারেন। সেটাই আমরা দেখেছি যে বিভিন্ন কলকারখানায় যখন 1-1.5 মাসের লকডাউনের পরে খুলে দেওয়া হলো, বিশেষ করে কলকারখানাগুলো আগেই খুলেছে আমাদের তৈরি পোশাক বলি বা অন্যান্য রপ্তানিমুখী কলকারখানা, এবং সেসব জায়গায় শ্রমিকদের যে অংশগ্রহণ সেইটা কিন্তু আমি বলবো যে একটা বিরাট ভূমিকা রেখেছে, যে তারা কিন্তু সেখানে অংশ নিয়েছেন। পাশাপাশি সরকারের যে প্রণোদনা প্যাকেজগুলো, এগুলো বিশেষ করে বড় শিল্প কলকারখানাগুলোকে চালু রাখতে বিশেষ সহায়ক হয়েছে। এর পাশাপাশি আমাদের রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিটাও কিন্তু অর্থনৈতিক এই কাজকর্ম কিংবা অর্থনীতির যে সচল ধারা সেটা ধরে রাখতে সহায়ক হয়েছে। বছরের শেষ দিকে ভাস্কর্য ইস্যু নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ইসলামপন্থী দলগুলো কঠোর অবস্থান নেয়। ঢাকার দক্ষিণে ধোলাইপাড় মোড়ে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে ইসলামপন্থী কয়েকটি দল ওই এলাকায় সমাবেশ করে। এই দলগুলো শেখ মুজিবের ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে এ নির্মাণ বন্ধ না করা হলে আরও কর্মসূচি দেওয়ার হুমকি দেয়। ভাস্কর্যের স্থানে মুজিব মিনার করার দাবিও জানায় ওই দলগুলো। ডিসেম্বরের 4 তারিখে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে ভাস্কর্য বিরোধী মিছিল বের করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বিবিসি বাংলাকে বলেছিলেন, দেশে ইসলামী অনুশাসন চালু হলে ভাস্কর্য রাখার অবকাশ থাকবে না। ক্ষমতায় গেলে অর্থ হলো কখনো যদি পূর্ণ ইসলামী অনুশাসন বাস্তবায়িত হয়, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী হুকুমত যদি কায়েম হয়, যেটা আমরা ইসলামী খেলাফতের কথা বলছি, সেই ইসলামী হুকুমত এবং ইসলামী খেলাফতে এরকম ভাস্কর্য অথবা মূর্তি রাখার কোনো অবকাশ নেই। কাজে সেটা তখন আইনগতভাবেই এটা থাকার অবকাশ পাবে না। ভাস্কর্যের পক্ষে আওয়ামী লীগ সমমনা বিভিন্ন গোষ্ঠী প্রতিবাদ জানায়। এরই মধ্যে কুষ্টিয়াতে শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভেঙে ফেললে পরিস্থিতি চরমে পৌঁছায়। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে আটক করে। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে সরকারি আমলারা এক নজিরবিহীন সম্মেলন করেন। সরকারের বিভিন্ন মহল থেকে ভাস্কর্য তৈরির পক্ষে অনড় অবস্থানে দেখা যায়। এর এক পর্যায়ে প্রথমবারের মতো বেশ কিছু ইসলামী চিন্তাবিদের সঙ্গে আলোচনায় বসেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, 2 পক্ষের আলোচনার মাধ্যমে সমাধানে আসা যাবে। আমরা যতটুকু আলাপ করেছি, আমরা মনে করি যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সংবিধানের বাইরে যাব না, আমরা কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিব না। তারা বলছে যে এই জায়গাটি ভাস্কর্য, মূল ভাস্কর্যটি করা ছিল, সেইখানে একটা মসজিদ মিনার করা যায় কিনা তারা এইগুলি বলছেন। তা আমরা তো বলছি এটা আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। আমরা যেটা বলছি, আমরা আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। ভাস্কর্য যেখানে যেভাবে আছে সেইভাবে থাকবে কি থাকবে না, আমরা সবগুলি নিয়েই আলোচনা করব। 2020 সালের ঘটনাগুলোর মধ্যে ভাস্কর্য ইস্যু এখনও একটা চলমান বিষয়, আর এই ইস্যুতে আরও বৈঠক হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবেশন করলেন ফারহানা পারভিন। শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশে বিজ্ঞানীরা বলছেন নতুন ধরনের করোনা ভাইরাসের চিকিৎসায় আলাদা ব্যবস্থার প্রয়োজন নেই।
আর প্রথমে গুম এবং পরে কারাগারে আটক ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল 9 মাস পর বাড়ি ফিরেছেন। আর ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তির বিস্তারিত ইইউ জোটের 27টি সদস্য দেশকে জানানো হচ্ছে। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে। বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on